আমরা জানি যে একটা প্রজন্মকে তৈরি করে আসলে এক ধরনের সংস্কৃতি, তার যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার যে শিক্ষাগত অবস্থান সব কিছু, তারপরেও সবচেয়ে বড় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রাজনীতি। আজকের রাজনীতি আগামী প্রজন্মকে আসলে কিভাবে তৈরি করছে? একটি দেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে নৈর্ব্যক্তিক হওয়া প্রয়োজন এবং রাজনীতির মূল চেষ্টাই হওয়া উচিত জাতির মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করা। তো সেটা করতে আমাদের রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়েছে, কারণ তাদের কাছে ক্ষমতা সবসময় দায়িত্বের চাইতে বড় হয়ে দেখা দিয়েছিল। আমাদের এখানে শিক্ষাহীনতা একটা ম্যানিপুলেশনের হাতিয়ার। দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন থাকার ফলে আমাদের শাসকদের মধ্যে একটা অন্তর্গত স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছে, যেখানে জনগণকে ভালোবেসে তার ক্ষমতায় যাওয়ার কথা, সেখানে ক্ষমতাকে ভালোবেসে তিনি জনগণকে নিয়ন্ত্রণ করতে থাকেন। শুধু দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ভিউজ থেকে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আমাদের বিভিন্ন গুণী অতিথিদের সঙ্গে। আজকে সেরকম একজন গুণীজন আমাদের সঙ্গে এসেছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে একটু মনে করিয়ে দিই যে বাংলাদেশে এক সময় বিশেষ করে 80-র দশকে বা 90-এর দশকে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠানের খুব জনপ্রিয়তা ছিল এবং এতটাই মানসম্পন্ন ছিল যে সেগুলো আসলে এক ধরনের প্রজন্মের মানসিকতা গঠনেও কাজ করেছে। আমরা বলতে পারি যেমন আবদুল্লাহ আবু সাইদের স্বপ্নবর্ণা, ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন, এই বাণিজ্যলকের কথার কথা। ঠিক সেই সময় আরেকটা খুবই জনপ্রিয় ম্যাগাজিন ছিল শুভেচ্ছা। শুভেচ্ছা তার নিজস্ব কিছু আঙ্গিক, নিজস্ব কিছু বৈচিত্র্য এতই জনপ্রিয় হয়েছিল যে সেটা আসলে প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের কাছে চলে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল এবং প্রজন্মের মানসপট তৈরি করতে আমরা সেই সময়কার কিশোর ছিলাম, আমাদেরও মানসপট তৈরি করতে এই ম্যাগাজিনগুলো খুবই ভূমিকা রেখেছে। বিশেষ করে শুভেচ্ছার কথা তো বলছি, আর শুভেচ্ছার কথা বিশেষভাবে বলছি এই কারণেই, কারণ আজকে আমাদের সঙ্গে আছেন আব্দুল নূর তুষার, যিনি আসলে এই শুভেচ্ছা দিয়েই এই জাতির কাছে পরিচিত হয়েছেন এবং এখন তিনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, নিজে টেলিভিশন করেছেন এবং এখনও গণমাধ্যমে একটু সোচ্চার কণ্ঠ। যে কোনো অন্যায়, অসঙ্গতি, অন্যায়ের ব্যাপারে তিনি সবসময় সোচ্চার কণ্ঠ, যৌক্তিক কথা বলেন, মুক্ত চিন্তার কথা বলেন। আমরা খুবই আনন্দিত তুষার ভাই আপনাকে আমাদের মাঝে পেয়ে। ভিউজ বাংলাদেশের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যেহেতু আমরা আজকে তুষার ভাইকে পেয়েছি, আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদেরকে আজকে এবং আগামী দিনে কিছুটা ভাবতে হবে। আমরা জানি যে একটা প্রজন্মকে তৈরি করে আসলে এক ধরনের সংস্কৃতি, তার যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং তার যে শিক্ষাগত অবস্থান সব কিছু, তারপরেও সবচেয়ে বড় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রাজনীতি। আসলে রাজনৈতিক সংস্কৃতির যে পরিস্থিতি থাকে সেটা আগামী প্রজন্মকে একটা পথ দেখায়। তো আমরা আজকে এই আলোচনার মধ্যেই যাব যে আজকের রাজনীতি আগামী প্রজন্মকে আসলে কিভাবে তৈরি করছে, আগামী দিনে যে চ্যালেঞ্জটা আসছে এবং বিশ্ব বাস্তবতায় আমাদেরকে যেখানে থাকতে হবে সেই প্রজন্ম তৈরি করতে আসলে আজকের রাজনীতি কতটা ভূমিকা রাখছে। রাজনীতি তো সংস্কৃতির অংশ। একটা জাতির সংস্কৃতিতে ধর্ম, রাজনীতি, অর্থনীতি সবকিছুই প্রভাব বিস্তার করে। কোনো একটি একক বিষয় আমাদের মানুষকে গঠন করে না। আমাদের বয়স, আমাদের শিক্ষা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, এই সব কিছু মিলিয়ে আমরা বড় হয়ে ওঠার সময় বিভিন্ন ধাপে জীবনের বিভিন্ন ধরনের প্রভাবের মুখোমুখি হই। আমাদের ছোটবেলায় সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেন আমাদের মা বাবা, আমাদের পরিবার। কিন্তু যখন আমরা স্কুলে যাই, আমাদের বন্ধুরা এবং শিক্ষকরা তার সাথে যুক্ত হন এবং এরপরে যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি, আমাদের কাজের যারা সহকর্মী তারা আমাদের সঙ্গে যুক্ত হন। এইভাবে আমাদের পরিচিতি এবং জানার পরিধি, সম্পর্কের পরিধি বিস্তৃত হয়। সংসার আমাদেরকে অনাত্মীয়কে আত্মীয় করতে শেখায়। ফলে আমাদের জীবন আসলে প্রতিনিয়তই পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। পরিবর্তন এমন, কিছুটা আমরা নিজেরা ঘটাই আর কিছুটা আমাদের চারপাশ আমাদের মধ্যে এই পরিবর্তন ঘটিয়ে দেয়। রাজনীতি একটি বৃহৎ উপাদান, কেননা রাজনীতি একটি রাষ্ট্রের বা একটি সমাজের বহু কিছুকে নিয়ন্ত্রণ করে। যেমন আমার শিক্ষা, এই শিক্ষা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, রাজনীতি নিয়ন্ত্রণ করে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কিভাবে চলবে, এইটাও কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করে। তো সেই কারণে আমার কাছে মনে হয় রাজনীতি আমাদের বর্তমানকে যেমন পরিচালনা করে, ভবিষ্যৎকে তৈরি করে এবং অতীতকে ব্যাখ্যা করে। তাই রাজনীতি যদি কোনো কারণে কলুষিত হয় বা দূষিত হয়, তাহলে একটি জাতি চূড়ান্ত অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে থাকে। আমাদের রাজনীতির আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে স্বাভাবিক না এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আমাদের রাজনীতিবিদরা যেমন দায়ী রয়েছেন, তেমনি আমাদেরও কিছু দায় আছে জনগণের। প্রথমত, জনগণ এই রাজনীতিবিদদের যে হঠকারিতা সেটাকে মেনে নিয়েছেন, আর হঠকারী রাজনীতিবিদরা সারাক্ষণই আমাদেরকে নিবর্তন, নির্যাতন,
নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমাদেরকে তারা মতামত দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, অথবা আমাদের মতামতকে গুরুত্ব দেন নাই। এই রাজনীতি কখনোই রাজনৈতিক বক্তব্য নিয়ে আমাদের সামনে আসে নাই। কখনো এসেছে কারো পিতার অবদানের গল্প নিয়ে, কখনো এসেছে কোনো একটি নির্দিষ্ট চেতনাকে বাজারজাত করার জন্য, আবার কখনো এসেছে ধর্মকে ব্যবহার করে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু একটি দেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে নৈর্ব্যক্তিক হওয়া প্রয়োজন, অর্থাৎ তার ইতিহাস সচেতনতা থাকবে, কিন্তু সেই ইতিহাস হতে হবে নিরপেক্ষ এবং সঠিক। তার শিক্ষায় মনোযোগ থাকবে, কিন্তু সেই শিক্ষা হতে হবে উদ্দেশ্যবিহীন। অর্থাৎ উদ্দেশ্যবিহীন কেমন? ব্যক্তিগত বা গোষ্ঠীর উদ্দেশ্যবিহীন, জাতীয় উদ্দেশ্যে পরিচালিত হতে হবে। এবং রাজনীতির মূল চেষ্টাই হওয়া হচ্ছে জাতির মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করা। তো সেটা করতে আমাদের রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়েছেন, কারণ তাদের কাছে ক্ষমতা সবসময় দায়িত্বের চাইতে বড় হয়ে দেখা দিয়েছিল। তারা সবসময় ভেবেছেন যে ক্ষমতায় থাকলে তারা কিছু ভালো কাজ করবে। ক্ষমতার প্রসঙ্গ যখন আপনি বললেন, আমরা একটা জিনিস খেয়াল করি যে মানে বিভিন্ন সময় আমাদের এখানে গণ আন্দোলন হয়েছে, আমাদের জেনারেশন যেমন 90-র আন্দোলন দেখেছে, সেখানে ওই গণ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটা প্রজন্মের সামনে একটা ভবিষ্যৎ তৈরি হলো। আসলে পরবর্তীতে আপনি যেটা বললেন যে রাজনীতি কিন্তু আসলে ওই প্রজন্মের যে ভবিষ্যৎ নির্মাণ হওয়ার কথা ছিল সেটা রাখে নাই, প্রজন্মকে আবারও সংকটে ফেলে দিয়েছে। তারপরে আবার পরবর্তী প্রজন্ম আরও অনেকগুলো সংকট দেখেছে। এর মধ্য দিয়ে আমরা এইবার এসে যেটা দেখলাম যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল এক ধরনের ধর্মান্ধতা এবং ক্ষমতান্ধতা, সেটা মনে হচ্ছে আর একটু প্রকট। এটা কি আসলে আমাদের ভবিষ্যতের জন্য মানে আরো একটা অশনি সংকেত তৈরি করছে না? ধর্মান্ধতা তৈরি হয় অশিক্ষা থেকে, এবং শিক্ষার 12টা বাজানোর কারণে আসলে ধর্মান্ধতা বাংলাদেশে তৈরি হয়েছে। পৃথিবীর সব দেশেই তো মানুষ ধর্ম পালন করে, তাহলে কোনো কোনো দেশে ধর্মান্ধদের এরকম বিস্তার কেন হয়, বা ধর্মান্ধরা কেন এইরকম প্রভাব বিস্তার করতে শুরু করে? এর কারণ হচ্ছে রাষ্ট্র শিক্ষা এবং সংস্কৃতিকে মূল্য দেয় না, এবং যারা রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন তারা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এতই ব্যস্ত হয়ে যান যে তারা জাতির মানুষ তৈরি করা কিংবা এই যে নেতিবাচক প্রবণতাগুলিকে সমাজে নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলিতে তাদের মনোযোগ থাকে না, বরং তারা এই বিষয়গুলিকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। কখনো কখনো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা ধর্মান্ধতাকে উস্কে দেন, কখনো কখনো রাজনৈতিক বিদ্বেষকে এমনভাবে উস্কে দেন যাতে দুটি পক্ষ একে অন্যের সঙ্গে বিবাদে ব্যস্ত থাকে এবং তারা তাদের কাজটা করে ফেলতে পারেন। এই যে ম্যানিপুলেশনের যে চেষ্টা, এই ম্যানিপুলেশন আমাদের মতো দরিদ্র দেশগুলিতে সহজ, কেননা আমাদের দারিদ্র্যই ম্যানিপুলেশনের একটা হাতিয়ার। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বর্তমানের প্রধান উপদেষ্টা এক জায়গায় বলেছেন টাকা দিলে লোকে ভোট বিক্রি করে। এর মানে কি? টিভি সাক্ষাৎকারে বলে, হ্যাঁ, বিদেশে গিয়ে। এর মানে কি? তার মানে টাকা আমাদের এখানে ম্যানিপুলেশনের হাতিয়ার, যেটা আপনি হয়তো পৃথিবীর অনেক উন্নত দেশে পারবেন না, কারণ তাদের এরকম অভাব নাই। আমাদের এখানে শিক্ষাহীনতাও একটা ম্যানিপুলেশনের হাতিয়ার। সে বোঝে না বলে তাকে যা খুশি বোঝানো যায়। আমাদের এখানে অন্ধ ধর্মবিশ্বাসও ম্যানিপুলেশন একটা হাতিয়ার, কেননা আমাদের অধিকাংশ মানুষ যে ধর্মটি পালন করেন, আমরা আমাদের ধর্মগ্রন্থের ভাষা তো বুঝি না, ফলে আমাদেরকে যেভাবে বোঝানো হয় আমরা সেইভাবে বুঝি, এবং আমাদেরকে কেউ যদি ভুল ব্যাখ্যাও দেন আমরা সেটা ভাবি যে সেটা সঠিক। সেই কারণে আমাদের কাছে ধর্মকেও অপব্যাখ্যা করা যায়। তাই আমাদের এখানে ম্যানিপুলেশনের হাতিয়ার অনেক বেড়ে গিয়েছে, এবং এই একাধিক ম্যানিপুলেশনের হাতিয়ার থাকার কারণে আমাদের মানুষকে অতি সহজে বিভ্রান্ত করা যায়। পাশাপাশি যুক্ত হয়েছে বৃহৎ প্রতিবেশীর মোড়লি, যুক্ত হয়েছে প্রতিবেশীদের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের মাঝখানে আমাদের অবস্থান, এরকম নানান কিছু। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাজনীতি নিজে থেকে পরিচালনা হয় না। আমাদের রাজনীতিবিদরা সারাক্ষণই কারো না কারো সমর্থনের প্রত্যাশায় ব্যস্ত থাকেন। তার বাইরের শক্তি হোক, অথবা কোনো একটি গোষ্ঠীর স্বার্থের প্রভাব হোক, কিংবা টাকার প্রভাব হোক, কিংবা ধনীদের পৃষ্ঠপোষকতা হোক, কোনো না কোনোভাবে আমাদের রাজনীতিবিদরা সারাক্ষণই এরকম বাইরের কারো সমর্থনের জন্য অপেক্ষা করেন। জনগণের সরাসরি সমর্থনকে তারা খুব একটা গুরুত্ব দেন না। তারা ভাবেন জনগণকে কেনা যায়, জনগণের মন ভোলানো যায়, জনগণকে ব্যবহার করা যায়, এমনকি জনগণকে ঠকিয়ে ইচ্ছা মতো ক্ষমতা থাকা যায়, প্রশ্নবিদ্ধ ভোট আয়োজন করা যায়। এটি একটি। আরেকটি হচ্ছে যে আমাদের এখানে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসন থাকার ফলে আমাদের শাসকদের মধ্যে একটা অন্তর্গত স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছে। তারা মনে করেন যে ক্ষমতায় গেলে ক্ষমতায় থাকা যায়, আমাকে ক্ষমতা থেকে কেন সরাবে। তার একটা ক্ষমতান্ধতা শুধু নয়, ক্ষমতার প্রতি প্রবল প্রেম তৈরি হয়। তারা ভালোবাসতে শুরু করে দেন ক্ষমতাকে,
যেখানে জনগণকে ভালোবেসে তার ক্ষমতায় যাওয়ার কথা, সেখানে ক্ষমতাকে ভালোবেসে তিনি জনগণকে নিয়ন্ত্রণ করতে থাকেন। এই যে জনগণকে ভালো না বেসে ক্ষমতাকে ভালোবাসা, এর অনেক উদাহরণ আমরা এখানে দেখেছি। তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের বিগত সরকার এমনভাবে ক্ষমতাকে ভালোবাসতে শুরু করলেন যে পুরো দলটা জনগণের কাছ থেকে বিযুক্ত হয়ে আমলাদের সাথে, বাহিনীর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রেখে জনগণকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। এই প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো, অথচ উল্টোটা হওয়ার কথা ছিল। জনগণের শক্তিতে প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল, তাহলে আসলে প্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠে। এবং তাহলেই দেশটা গণতান্ত্রিক হয়। আমাদের প্রতিষ্ঠানগুলি যখন জনগণের মতামত নির্ভর হয়, তখন সেটা জনগণের প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানগুলি যখন জনগণের উপর মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তো সেটা জনগণের প্রতিষ্ঠান না। এবং এইটাকেই বলে ডেমোক্রেসি প্যারাডক্স। এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন যে এখন গোটা বিশ্বে এবং আমাদের প্রতিবেশী দেশের কথা বললেন, আরও যে প্রতিবেশী আছে বা শ্রীলঙ্কার কথা যদি বলি, ভারতের কথা তো আছেই, শ্রীলঙ্কার কথাও বলি, তারা কিন্তু দেখেন তারা কিন্তু প্রচুর এখন তথ্য প্রযুক্তি খাত বলেন, আগামী দিনের চ্যালেঞ্জের যে খাতগুলো আছে সেগুলোকে তারা কিন্তু অনেক দক্ষ জনবল তৈরি করছে, ম্যানেজার তৈরি করছে, তাদের লোকজন বড় বড় কোম্পানির সিইও হচ্ছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আর আমরা এখনো পর্যন্ত শ্রমিক কোন দেশেকেই পাঠাবো, মানে একদম আনস্কিল্ড লেবার, সেটার জন্যই এখন ফাইট করে যাচ্ছি। তাহলে আগামী দিনে যে বড় চ্যালেঞ্জটা আরও আসতেছে, আমাদের প্রতিবেশীরা যেভাবে আমাদের ইভেন নেপাল পর্যন্ত আমাদের থেকে এখন অনেক বেশি দক্ষ জনশক্তি তৈরিতে এগিয়ে যাচ্ছে, আমাদের আসলে আমরা কি অনেক বেশি পিছিয়ে থাকবো? মানে ওই জনবল তো আমরা তৈরি করতে পারছি না আসলে, কিংবা রাষ্ট্রের দায়িত্বও আমরা দেখছি না যে রাষ্ট্র। আপনি যাদের উদাহরণ দিলেন, তাদের মধ্যে আপনি যদি ভারতকে বিবেচনা করেন, তাহলে দেখবেন যে তারা তাদের শুরু থেকে, অর্থাৎ 47 সালে যখন ব্রিটিশ ভারত থেকে ভারত হলো, তারা কিন্তু শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করে নাই। তারা তাদের ইতিহাসকে বারবার লেখারও চেষ্টা করে নাই। তারা তাদের যে জাতীয় গৌরবের বিষয়গুলি, এগুলিকে খুব একটা বিতর্কিত করে নাই। পরে ধর্মবাদী দল চলে আসার কারণে এক ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে তারা। কিন্তু একটা দীর্ঘ সময় তারা তাদের দেশে ধর্মীয় সম্প্রীতিও টিকিয়ে রাখার চেষ্টা করেছে, অন্তত ছিল, আমি এটা বলবো না, কিন্তু তারা সেটা করেছে। কিন্তু এই যে শিক্ষার মানকে উন্নত রাখার চেষ্টার কারণে তারা যেটা করতে পেরেছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক একটি ভাষা তারা মোটামুটি প্রায় সকলেই ব্যবহার করতে পারেন যদি তারা শিক্ষিত হন। দ্বিতীয়ত, তাদের ওইখানে যেটা ঘটেছে, বহু জাতি আছে তাদের দেশে, ফলে এক ধরনের পারস্পরিক সহাবস্থানের যে বিষয়টি, এক ধরনের ডাইভার্সিটি তারা বজায় রেখে এই বিষয়টাও তারা মানুষকে বোঝাতে পেরেছেন। আরেকটি বিষয় তারা করতে পেরেছেন, তারা সবসময় দরজা বন্ধ যেমন করেন নাই নিজেদের, আবার অন্য কোথাও যেতেও তারা কাউকে বাধা দেন নাই। ফলে তারা প্রচুর পরিমাণে অভিবাসী হয়েছেন আফ্রিকাতে। আপনি যদি সিঙ্গাপুর মালয়েশিয়াতে যান, দেখবেন সেইখানে আছে। আপনি যদি ইউরোপে যান, দেখবেন সেইখানে আছে। তারা প্রচুর পরিমাণে অভিবাসী হয়েছেন। এখন দ্বিতীয় তৃতীয় প্রজন্মের অভিবাসী আছে তাদের, যে কারণে আপনি দেখবেন যে এই দেশগুলিতে দক্ষ জনশক্তি যারা দেয় এখন, এক তো ভারত থেকে গিয়ে দিচ্ছে, আবার ভারতীয় বংশোদ্ভূতরাও সেটা দিচ্ছে, যে কারণে তারা একটা অ্যাডভান্টেজ দীর্ঘ সময় তৈরি করেছেন। এর পাশাপাশি তারা যেটা করেছেন, তারা তাদের প্রযুক্তি শিক্ষার জায়গাটাকে খুব উন্নত করে রেখেছেন। যে কারণেই হোক, হয়তো পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামরিক প্রতিদ্বন্দ্বিতা, অথবা এত বৃহৎ বাজার, তাদের ভেতরে একটা ইন্টারনাল বাজারটা তো তাদের অত্যন্ত বড়, অভ্যন্তরীণ বাজার, এই সব কারণে তাদের এখানে ইলেকট্রনিক্স বা অন্যান্য আধুনিক প্রযুক্তি তারা নিজেরা প্রস্তুত করতে শুরু করেছেন, পাশাপাশি প্রচুর প্রযুক্তিবিদ তৈরি করেছেন। যে কারণে এই যে সামনে যে ধাক্কা আসতে যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ, এবং তারপরে হয়তো আবার ফিফথ খুব দ্রুত আসবে বলে মনে করা হচ্ছে, এই যে ডিজিটাল বিপ্লব ঘটেছে, এই জায়গাতে দেখবেন ভারতের অংশগ্রহণ ছিল। যখন সিলিকন ভ্যালি তৈরি হয়েছে, সেখানে প্রচুর ভারতীয় প্রযুক্তিবিদ ছিলেন। এখনও যখন ডিজিটাল একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর ভারতীয় প্রযুক্তিবিদ শুধু নয়, ভারতীয় বিপণনকারী, ভারতীয় প্রশাসক, হ্যাঁ, ভারতীয় প্রশাসক, এরা কিন্তু আছেন। আপনি দেখবেন সিসকো, আপনি দেখবেন যে সিসকো তৈরি করার সময় ভারতীয়দের অবদান ছিল। আপনি দেখবেন মাইক্রোসফটের মধ্যে প্রচুর ভারতীয় ইঞ্জিনিয়ার কাজ করেছে। বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারতীয়রা কাজ করেছেন। গুগলের মতো প্রতিষ্ঠানে একজন ভারতীয় গিয়ে বসে পড়েছেন। সত্য নাদেলার কথা আপনি বললেন। এই যে হটমেইল একসময় চালু হয়েছিল, সেইখানে ভারতীয়রা ছিল, হ্যাঁ, ভাটিয়া, সাবির ভাটিয়া। তো এরকম অনেকে একটা দীর্ঘ সময় ধরে ভারতীয়রা এই প্রযুক্তিগত বিপ্লবের অংশীদার হয়েছে। ভারত তার স্বাস্থ্য শিক্ষাটাকে অনেক উন্নত রেখেছে, যে কারণে আশেপাশের সমস্ত দেশ থেকে সেইখানে
রোগীরা যায়, তাদের মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে তারা বেশ একটা মাঝারি মানের একটা মানে সবসময় রাখতে পেরেছে। তো এই সব কারণে তাদের উন্নতি হয়েছে। আমাদের দেশে আমরা কি করেছি? আমরা উল্টোটা করেছি। আমরা প্রতিনিয়ত আমাদের ইতিহাসকে বিকৃত করেছি। আমরা আমাদের শিক্ষার একটা দীর্ঘমেয়াদী নীতিমালা আমরা নির্ধারণ করতে পারি নাই। আমরা পাঠ্যপুস্তক পরিবর্তন করেছি। আমরা যখন যে ক্ষমতা এসেছে সে তার নিজের মাহাত্ম্য প্রচার করার জন্য শিক্ষায়তনগুলিকে ব্যবহার করেছে। এর পাশাপাশি আমরা এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছি, ব্যাঙের ছাতার মতো মানহীন মেডিকেল কলেজ তৈরি করেছি, আমাদের নার্সিংয়ের উন্নতি করতে পারি নাই। আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে এত দুর্বল যে আমাদের ইংরেজি অঙ্ক শেখানোর জন্য এখন ইন্টারনেটে টিউটর এসে হাজির হয়েছেন। আমরা ভালো করে ইংরেজি জানি না, আমরা অঙ্ক পারি না ভালো। এই যে দুটি জায়গা যেটা প্রযুক্তি এবং বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণের জন্য খুব জরুরি, এই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি, যে কারণে আজকে আমাদের এই করুণ অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে। এবং পাশাপাশি আমরা ডেমোক্রেসি প্যারাডক্সের শিকার হয়েছি। কীরকম? জনগণ পপুলারিটির ভিত্তিতে ভোট দিয়ে অযোগ্য শাসককে নির্বাচিত করেছে, আবার অযোগ্য শাসক নিজের মতামতকে জনগণের ভালো এই কথা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যে গণতান্ত্রিক শাসক হিসেবে নিজেকে দাবি করেছে সে এসে বলে যে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি জরুরি। সে মনেই করে না যে উন্নয়নের একটা বড় জায়গা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। সে মনে করে মানুষ যেমন তেমন হোক, ভবন সুন্দর হলে, সেতু সুন্দর হলেই, মেট্রো রেল হলেই দেশ ভালো হয়ে যাবে। আমরা যেমন গত 15 বছরে দেখেছি প্রচুর সরকারি প্রতিষ্ঠানের আননেসেসারি খুব ঝাঁ চকচকে ভবন করা হয়েছে, প্রচুর ভবন তৈরি সেই হয়েছে। ভবনগুলো যখন হয়েছে, যেমন হাতিরঝিলের উদাহরণ দেওয়া যেতে পারে যে হাতিরঝিলে আগে ব্যবস্থাপনাদের ভবন ছিল না, তারপরে তারা হাতিরঝিলের মাথায় একটা ভবন বানালেন। ওই ভবন বানানোর পর থেকে হাতিরঝিলের ব্যবস্থাপনার মান অত্যন্ত দুর্বল হওয়া শুরু করলো, হাতিরঝিলে পানি জমতে শুরু করলো, রাস্তায় খানাখন্দ হওয়া শুরু হলো, কারণ ব্যবস্থাপকরা তখন ওইটাকে একটা কমিউনিটি সেন্টার বানায় ফেলে ওইখানে তার ব্যবস্থা করছে। তো আমাদের এখানে যেটা ঘটলো, আমাদের জনগণ পপুলার ভোট যাকে দিল সে ভালো না, আবার যে ভালো না সে জনগণের উপরে মতামত চাপিয়ে দিতে শুরু করলো, বলতে শুরু করলো যে জনগণ চাইলেই কি সেটা ভালো, আমি যা ভালো বুঝি সেটাই ভালো। ফলে আমরা দুই দিক থেকে নেগেটিভ ডেমোক্রেসি প্যারাডক্সের শিকার হয়েছি। কিন্তু এটা কিন্তু অন্যান্য দেশ পজিটিভলি ব্যবহার করেছে। যেমন আপনি যদি সিঙ্গাপুরে যান, দেখবেন যে লি কুয়ান ইউ জোর করে ক্ষমতায় থেকেছেন, কিন্তু উনি যেটা ভালো সেটা জনগণের উপরে দিতে পেরেছেন, কারণ ওনার সাংস্কৃতিক এবং শিক্ষাগত মান অনেক উন্নত। আপনি মাহাথির মোহাম্মদের ওখানে যান বা তার আগের মালয়েশিয়ান প্রধানমন্ত্রীদেরকে দেখেন, আব্দুর রহমান টুঙ্কু, তারপরে এই যে টুঙ্কু আব্দুর রাজ্জাক, এই নতুন রাজ্জাকের, নাজিব রাজ্জাকের বাবা, এরা যখন প্রধানমন্ত্রী ছিলেন এরা পারিবারিক শাসন কায়েম না করে যোগ্য ব্যক্তির হাতে পরপর দায়িত্ব দিয়েছেন। মাহাথির দায়িত্ব পাওয়ার পরে উনি কিন্তু অথরিটারিয়ান ছিলেন, কিন্তু উনি পজিটিভলি এই প্যারাডক্সটাকে ব্যবহার করতে পেরেছেন। উনি যা ভালো সেটা জনগণের জন্য করতে আমাদের পেরেছেন। এখানে উদাহরণ কিন্তু শ্রীলঙ্কা কিন্তু এটা হয়েছে। শ্রীলঙ্কায় বন্দর নায়কের পরিবার যেটা, তার হাজব্যান্ড, তারপরে আপনার ভারতেও হয়েছে, ভারতেও চন্দ্রিকা হয়েছে, কুমারতুঙ্গ, তারা কিন্তু শ্রীলঙ্কাকে আধুনিক শ্রীলঙ্কা হিসেবে গড়ে তুলেছে। ভারতেও হয়েছে। আপনি যদি চিন্তা করেন, নেহরু একজন অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং তিনি জেলখানায় বসে যেসব বই লিখেছেন সেগুলি কিন্তু বিশ্ব ইতিহাসের একটা অংশ। যেমন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাস প্রসঙ্গ, যেমন মামনিকে বাবা, এই বইগুলি এত ইতিহাস নির্ভর এবং এত তথ্য নির্ভর, সেই সময় এনসাইক্লোপিডিয়ার মতো। উনি তার মেয়ের কাছে চিঠি লিখছেন, মেয়েকে তিনি প্রতিনিয়ত জ্ঞানের কথা লিখছেন। তো এই যে একজন সমৃদ্ধ মানুষ, আবুল কালাম আজাদের কথা চিন্তা করেন, কিংবা ওই সময়ে যারা ভারতের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের শিক্ষাগত মান এবং সাংস্কৃতিক মানের কথা চিন্তা করেন, মোহাম্মদ আলী ভ্রাতৃদ্বয়ের কথা চিন্তা করেন, কিংবা অন্যান্য যারা সেই সময় ছিলেন, এমনকি যারা বিরোধী রাজনীতি তখন করতেন তাদেরও যে মান, সেই মানের রাজনীতিবিদ থাকার কারণে ভারতও এরকম তারা পজিটিভলি ডেমোক্রেটিক প্যারাডক্সটাকে ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ তাদের শাসকরা তাদের জনগণের জন্য ভালো কিছু দিতে পেরেছেন। আমাদের এখানে আমরা পরিপূর্ণভাবে এটা নেগেটিভ ফলাফল আমরা পেয়েছি। তো মানে 5ই আগস্টের পরে একটু আশা করছিলাম যে হয়তো যেহেতু দীর্ঘদিনের এই অচলায়তনের রাজনীতির বৃত্ত থেকে অন্য একটা বৃত্তের দিকে যাবে, কিন্তু আমরা দেখছি আর একটা বড় অচলায়তন সামনে। এখন এখানে যে প্রজন্মকে আমরা দেখছি তাদের যে ভাষা, তাদের যে চোখের কথা, মানে চোখের যে চাহনি আর মুখের যে ভাষা, সেগুলো আমরা উচ্চারণ করতে পারি না। এবং এই প্রজন্মের ভেতরে আসলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তারা একে অপরকে ঘায়েল করা এর ছাড়া নিজেরা কোনো কিছু ক্রিয়েট করে উদ্ভাবন করে তার কোনো প্রচেষ্টা বা চিন্তা তো নাই। এখানে আমাদের ট্র্যাজেডি, আমাদের এই করুণ একটি অবস্থা আমাদের জাতির এখানে, যে আমরা যার উপরে বা যাদের উপর আস্থা রাখি তারা আমাদের জন্য ভালো কিছু না দিয়ে তারা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেন। এই যে প্রবল গালিগালাজ ইন্টারনেট এবং ইন্টারনেটের বাইরে সমাজ জীবনে,
এই যে প্রবল দুর্ব্যবহার, অপমান এবং অবহেলার সংস্কৃতি, এই যে নির্যাতন, নিবর্তন, ঘৃণার একটা বিস্তার, এই বিষয়টিকে বন্ধ করার কোনো পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তী সরকারও নিল না কারণ তারা ভাবলেন যে এটা নিলে তাদের জনপ্রিয়তা কমে যাবে। তারা জনপ্রিয় হতে চাইলেন। তারা তো থাকতে আসেন নাই, তো যারা থাকতে আসেন নাই তারা কেন জনপ্রিয় হবার চেষ্টা করবেন? বরং এটাই সুযোগ ছিল বহু অজনপ্রিয় ভালো সিদ্ধান্ত আমাদের মধ্যে দিয়ে আমাদের জনগণকে বুঝতে শেখানো যে এই সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত, এটা থেকে উপকার পাওয়া যায়। এই সরকারের সুযোগ ছিল। তারা এরকম কম জনপ্রিয় অথবা অপ্রিয় সিদ্ধান্ত নিতে পারতেন, যে সিদ্ধান্তগুলি নিলে আমাদের দীর্ঘমেয়াদে জাতির জীবনে পরিবর্তন আসতো। কিন্তু তারা সেটা না নিয়ে তারা তাদের নিজেদের জনপ্রিয়তাকে প্রমাণ করার চেষ্টা করতে শুরু করলেন। তাদের সময় অর্থনীতির কত উন্নতি হয়েছে, তারা আগের সরকারের চাইতে কত ভালো, তারা কত বিনিয়োগ এনেছেন, তারা কি করলেন না করলেন, তাদের কৃতিত্ব, এগুলো প্রচার করতে শুরু করলেন। এখানে আমরা দেখছি কিছু ভুল তথ্যও আছে। কারণ সবসময় মনে রাখবেন যে আত্মপ্রশংসা এবং আত্মপ্রচার করতে গেলে ভুল তথ্য থাকবেই। কাজের মধ্যে দিয়ে মহত্ব তৈরি না করে আমাদের এই সরকারও যেটা করলেন, কাজের মধ্যে দিয়ে জনপ্রিয়তা তৈরি না করে নিজেরা কত জনপ্রিয় এটা হওয়ার জন্য চেষ্টা শুরু করে দিলেন এবং নিজেদের ব্যাপারে নিজেরাই কথা বলতে শুরু করলেন। 2 টাকার বিনিয়োগ এনে দাবি করতে শুরু করলেন কোটি কোটি বিনিয়োগ এসেছে। একটা ব্যর্থ বিনিয়োগ সম্মেলন করে তারা বলতে শুরু করলেন যে দারুণ সফল হয়েছে। ইন্টারন্যাশনাল রিপোর্টগুলোতে বিনিয়োগ সুযোগ যখন কমতেছে তখন ওনারা বেশি বলতেছেন। তাইলে আগের সরকারের সঙ্গে পার্থক্য হইল কোথায়? সেই তো দাবি করা। এটাই তো আমি আপনাকে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম যে আমাদের জাতির জীবনের সবচেয়ে বিয়োগাত্মক ঘটনা হচ্ছে আমরা যাদের উপর আস্থা রাখি তারা ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নিজেকে 6 পায়ের প্রাণী ভাবতে শুরু করেন। নিজের 2টি পা এবং চেয়ারের 4টি পা, এই 2টি মিলে তারা 6টি পায়ের মানুষ হয়ে যান এবং তারপরে চেয়ারের উপরে পা তুলে বসেন, কারণ দম্ভে তাদের মাটিতে পা পড়ে না। তখন চেয়ারের 4টা পাই তাদের পা হয়ে যায়। তারপরে তারা নিজেরাই নিজের ওই চেয়ারের 4টা পাকে এক ধরনের উপাসনা করতে শুরু করেন এবং তারপরে সেই চেয়ারের 4টা পা ধরে রাখার জন্য চামচা বর্গ, লুটেরা বর্গ, চৌর্যবৃত্তিতে নিয়োজিত লোকজন, অর্থাৎ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই চেয়ারের 4 পা ধরে থাকার জন্য এইরকম পারিষদদেরকে তৈরি করেন এবং তাদের কারণে এক সময় এই চেয়ার থেকে তাদের পতন ঘটে। কারণ এক সময় তারা পলায়, চেয়ারের পা ছেড়ে যখন পালিয়ে যায় তখন ওই শাসক দেখেন যে উনি শূন্যে ভাসছেন এবং তখন প্রবল পতন হয়। এবং আপনি দেখেন যে এই যে আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি প্রধানমন্ত্রী চারদিকে খুব ভয়ঙ্কর সব চাটুকার, যারা আসলে সত্যের বিপরীত কিছু তথ্য ওখানে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্য সেগুলো আসছে। এখন আমরা দেখতেছি ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হতে পারেন বা যে দল যেতে পারে সেই দলের প্রধান কিংবা সেই দলের ভারপ্রাপ্ত প্রধান কাকে ঘিরে এরকম একটা চাটুকার তৈরি হয়েছে, যারা একই ল্যাঙ্গুয়েজ এখন থেকে শুরু করে দিয়েছে। মানে এরা ছিল, এরা থাকে, এরা হচ্ছে কেমন, আমাদের পাকস্থলিতে এবং অন্ত্রনালীতে কিছু ব্যাকটেরিয়া থাকে, এরা ক্ষতিকর। এদেরকে ঠেকিয়ে রাখার জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে এবং এদের এই লড়াইটা প্রতিনিয়ত চলতে থাকে। আমাদের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ভালো ব্যাকটেরিয়া তাড়িয়ে দেয়, যে কারণে আমরা দই খাই, প্রোবায়োটিক খাই। তো একটা দলের নেতৃত্বের মনোযোগী হওয়া উচিত এমন সদস্যদেরকে দলে নেওয়া যাতে এই খারাপ এলিমেন্টরা নিয়ন্ত্রিত অবস্থায় থাকে, দূরে থাকে, তারা যেন এই দলের মূল কাজগুলিকে ব্যাহত করতে না পারে। কিন্তু মুশকিল যেটা হয়, যারা এই কাজগুলি করে তাদের আর কোনো কাজ নাই, এটাই তাদের পেশা, এটাই তাদের নেশা এবং এরা সারাদিন ধরে সুযোগ খুঁজতে থাকে কি করে দল কিংবা অন্য কোথাও ক্ষমতাবানকে তোষণ করে সুবিধা বাগিয়ে নেওয়া যায়। এখন আপনি যার কথা বলছেন বা যাদের কথা বলছেন যারা তোষামতকারী, তারা ছিল, এরা জাস্ট চুপ করেছিল। এখন তারা অনুকূল পরিবেশে বের হয়ে এসেছে এবং যখন তারা অনুকূল পরিবেশে বের হয়ে আসছে, আগের দলকে যারা এই তোষণ করত তারা আবার এদের পেছনে যোগ দেবে। স্বৈরতন্ত্র যেহেতু রাজনীতি করে না, তাই সে বিরাজনীতিকীকরণ করে। কারণ রাজনীতি থাকলে স্বৈরতন্ত্রের পতন হয়, সেই জন্য যে কোনো স্বৈরতান্ত্রিক রাজনীতিকে দূরে ঠেলতে থাকে। এই অন্তর্বর্তী সরকারেরও যে আচরণ, সেই আচরণের মধ্যে এই বিষয়টি রয়েছে যে আমরা আপনাদেরকে অনেক ভালো কিছু দিয়ে যাচ্ছি, আমরা যা চিন্তা করছি এটাই ভালো, কিন্তু তারা জনগণকে তাদের এই কাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারেন নাই, কারণ জনগণের সঙ্গে তাদের এই সম্পর্ক স্থাপিত হয় নাই। আমরা কি ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখি, এই কথাটি এখনো পর্যন্ত সঠিকভাবে এক জায়গায় গুছিয়ে কেউ বলেন না। শেখ হাসিনার সঙ্গে ডক্টর ইউনূসের ছবি আছে, তাহলে উনি দোষর।